অবন্তিকা নগরী বা অধুনা উজ্জয়িন বা উজ্জয়িনী এর রাজা হলেন মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। বলা হয় সমস্ত জ্যোতির্লিঙ্গের থেকে ইনি আলাদা, কেননা ইনি দক্ষিণমুখী। অনেকে বলেন মহাকাল না চাইলে নাকি এখানে যাওয়াই যায় না, আবার অনেকের মতে এখানে গেলে নাকি সময়ই পাল্টে যায়। অবশ্য সময়ের সাথে উজ্জয়িনীর যোগাযোগটা যে আজকের নয়, সেটা জানা যায় আর্যভট্টের সূর্য সিদ্ধান্ত গ্রন্থে। সূর্য সিদ্ধান্ত অনুসারে কর্কট ক্রান্তি রেখা এবং অক্ষরেখার মিলনস্থল অবন্তিকা নগরী। তাই হয়তো উজ্জয়িনীকে ভারতের গ্রিনিচ শহরও বলা হয়। শিপ্রা নদীর তীরে অবস্থিত এই নগরী আপনাকে বাকরুদ্ধ করতে বাধ্য। আসুন আমার প্রথম ভ্লগে আমরা দেখি উজ্জয়িনী, এর যাতায়াত, থাকা খাওয়া এবং এর সাইট সিনস কিছু। সো লেট স্টার্ট উইথ মি দ্য উজ্জয়িন। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ এভার। এবং প্রথম ব্লগেই আমি আমার সোলো ট্রাভেলে যাচ্ছি, সেটা হচ্ছে উজ্জয়িন মহাকালেশ্বর। অনেক দিন ধরে ইচ্ছা ছিল মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখার এবং মহাকালেশ্বরের সাথে ওমকারেশ্বরের ট্রিপটা করব। আপাতত আমার বোর্ডিং পাস আমি পেয়ে গেছি, আমি এখন ফাইনাল বোর্ডিংয়ের জন্য ওয়েট করছি। বহু বছর বাদে, মানে বহু বছর ইন দ্য সেন্স 2 বছর বাদে আমি একটা এত বড় সোলো ট্রিপ করছি, বাট আমি ফ্লাইটে সোলো ট্রিপ ফার্স্ট টাইম করছি। সো জানি না কীরকম ব্লগটা বানাচ্ছি, কীরকম ট্রিপটা হবে, সব মহাকালের উপর ছেড়ে দিয়ে নাও আই এম হেডেড টু উজ্জয়িন মহাকালেশ্বর। আমি এখন ফ্লাইটে বসে পড়েছি অ্যান্ড রেডি টু গো ফর মহাকালেশ্বর। কলকাতা থেকে উজ্জয়িনী যাওয়ার দুটো অপশন রয়েছে, হয় প্লেন নয় ট্রেন। ট্রেনের নাম শিপ্রা এক্সপ্রেস, যা হাওড়া থেকে সোম, বৃহস্পতি এবং শনিবার ছাড়ে বিকেল 5:45 নাগাদ এবং ইন্দোর জাংশন পৌঁছাতে সময় নেয় 30 ঘন্টা 30 মিনিট। আর ফ্লাইটে গেলে সময় লাগে 3 ঘন্টা, যদি ডিরেক্ট ফ্লাইট পেয়ে যান। বেশিরভাগ ক্ষেত্রেই ডিরেক্ট ফ্লাইট পাওয়া যায় না, লেওভার থাকে দিল্লি বা ছত্তিশগড়ের রায়পুরে। আমি অবশ্য যাওয়ার টাইমে ডিরেক্ট ফ্লাইট পেয়েছিলাম। ইন্ডিগো 6E798 এই নাম্বারের ফ্লাইটটি, যা 18:55 কলকাতা থেকে ছাড়ে এবং 21:20 ইন্দোর দেবী অহল্যাবাই হোলকার এয়ারপোর্টে পৌঁছে যায়। তো ফাইনালি আমি ইন্দোর এসে পৌঁছে গেছি। এই এয়ারপোর্টের নাম দেবী অহল্যাবাই হোলকার এয়ারপোর্ট। নাইস এয়ারপোর্ট, এই যে দেবী অহল্যাবাই হোলকারের ছবি। এখন আমি যাব উজ্জয়িনের উদ্দেশ্যে। দেখা যাক কি পাই, ওলা উবের, আমার কোনো আইডিয়াই নেই এখানে কি পাওয়া যায়। হঠাৎ করে চলে এলাম, দেখা যাক কি হয়। সো আমি একটি প্রাইভেট ক্যাব করেছি, সেই ক্যাব আমাকে নিয়ে যাচ্ছে আমার হোটেল অবধি, ইন্দোর থেকে উজ্জয়ন। যেতে সম্ভবত আমাকে বলে 2 ঘন্টা মতো লাগবে। আর আমার থেকে চার্জ 1200 টাকা নিয়েছে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে এখন। কিন্তু আমি যতদূর শুনলাম যেটার চার্জেস থাকে হচ্ছে এই ডিস্টেন্সটা বাই জার্নিটা, সেটা হচ্ছে 1000 থেকে 1200-1300-র মধ্যে। কিন্তু কিছু কিছু অ্যাপে আমি দেখলাম সেটা 1600 দেখাচ্ছে। আই থিঙ্ক সেটা রাত্রির জন্য হয়তো, বাট জানি না, এটা আমার এক্সপিরিয়েন্স, সোলো ট্রিপ করছি এখন। ইন্দোর এয়ারপোর্ট থেকে উজ্জয়িনী নগরীর দূরত্ব 56 কিলোমিটার মতো, যা কভার করতে আপনার সময় লাগতে পারে 1.5 থেকে 2 ঘন্টা। যদি রাস্তায় পথ মধ্যে আপনি কিছু খান তাহলে সেটা আপনার 2.5 ঘন্টা লাগতে পারে। তবে মোর আর লেস রাস্তা ফাঁকাই থাকে নাকি, যদিও আমার টাইমে রাত্রি 11:30 বা 12:15 বেজে গেছিলো, রাস্তা জেনারেলি ফাঁকা ছিল। তবে ড্রাইভার বললেন রাস্তা নাকি ফাঁকাই থাকে, খুব একটা জ্যামের ঘনঘটা এই রাস্তাতে থাকে না। তারপর ধীরে ধীরে যখন উজ্জয়িনী নগরীতে আমি প্রবেশ করলাম, যেন মনে হচ্ছিল একটি অন্য জগতে চলে এসেছি। আলোয় আলোকিত, লোকে লোকারণ্য। তখন বাজছে রাত্রি 12:30 কিংবা 1:45, কিন্তু বেশিরভাগ দোকান খোলা ছিল, সকলেই হার হার মহাদেব গুঞ্জন করছিলেন। সো ইট ওয়াজ অ্যান আনবিলিভেবল এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ। তো ফাইনালি আমি হোটেলে পৌঁছে গেছি। আমার হোটেলের নাম কেশব কৃষ্ণী, যে হোটেলটা একদম মহাকাল করিডোর বা মন্দির যাই বলুন না কেন, সেখান থেকে 2 মিনিট। খুব মিনিমাল একটা হোটেল আমি এবার চুজ করেছি। তবে হোটেলের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যে এটা যদি আমার রুম হয়, এটা দরজা, এবং দরজাটা খুলতে গেলেই রাস্তা, এবং বেরোতে গেলে এখান থেকে সোজা হেঁটে 2 মিনিটের মধ্যেই
উজ্জৈন মহাকালেশ্বর মন্দির, বা এদিক থেকেও সোজা হেঁটে যেতে গেলেও মন্দিরটা পড়ে। তো বেশ ভালো, বেশ বেশ হোমলি হোমলি একটা ব্যাপার রয়েছে। দিয়ে দেখা যাক বাথরুম কেমন। বাথরুমও ভালো, এসিও রয়েছে, ভালো হোটেল, গুড। এখন অনেক রাত্রি হয়ে গেছে, তো একটা রেস্টুরেন্টে এসেছি খেতে, আর ভেজ নুডলস নিয়েছি। খেতে খুব একটা ভালো না, বাট এত রাত্রে অন্য খাবার পাওয়াও যাবে না, অবস্থা খেতে হচ্ছে। চিয়ার্স। গুড মর্নিং উজ্জৈন। তো আমাদের হোটেল থেকে মন্দিরের দূরত্ব 200 মিটার, যেটা 3 মিনিটেই কভার হয়ে যায়। তো আমি এখন রাস্তায় আছি, সকাল থেকেই ভিড় শুরু। ওয়েদার কোয়াইট প্লিজেন্ট, আমার ভালো লাগছে। এই যে মন্দিরে ঢোকার রাস্তা, এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। সত্যি তাই, 200 মিটারের মধ্যেই মন্দির। ওই দেখুন, জয় মহাকাল মন্দির। এই যে ভিড়, such a divine experience, such a divine experience. মহাকালের বাহন ঘুমিয়ে আছে, such a divine experience, wow. ফাইনালি মন্দিরের সামনে পৌঁছে গিয়েছি। তো এখানে দুটো এন্ট্রি রয়েছে, একটা ভিআইপি এন্ট্রি যেটা 250 টাকা টিকিট, আর একটা নর্মাল এন্ট্রি। একদম গেট দিয়ে ঢুকেই সামনেই আপনারা দেখতে পাবেন 250 এন্ট্রি, সেটা আপনারা কাটতে পারেন, যেটা তাড়াতাড়ি দর্শন হবে। আর একটা নর্মাল এন্ট্রি রয়েছে। জুতো এখানেই রাখতে পারবেন। অন্যান্য দোকানদাররা বলবে যে জুতো রাখার জায়গা নেই, কিন্তু আছে। এবার যাওয়া যাক তাহলে ভিআইপি এন্ট্রির দিকে, দেখা যাক কি হয়। এই যে ভিআইপি এন্ট্রির টিকিট পেয়ে গেছি 250 টাকা করে। অ্যাকচুয়ালি এখানে কোনো রকম অনলাইন সিস্টেম নেই, ইউপিআই পেমেন্ট হয় না, আসতে গেলে ক্যাশ দিয়ে আসতে হবে। এবার তাহলে যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে। আপনারা যদি ভিআইপি এন্ট্রি পাস করতে চান তাহলে 250 টাকা তো লাগবেই, কিন্তু তার সাথে নিজের অরিজিনাল আধার কার্ডও লাগবে। উইদাউট আধার কার্ড আপনি কিন্তু এন্ট্রি পাস পাবেন না। তো এন্ট্রি পাস পাওয়ার পরে তারপর আপনারা এই রাস্তা দিয়ে মন্দিরে প্রবেশ করবেন। মহাকাল না চাইলে মহাকালেশ্বর আসা যায় না। আমি জানি না মহাকাল কতটা চেয়েছেন, কিন্তু দেখি, এখনো তো দর্শন হয়নি, দেখা যাক। জয় মহাকাল, জয় মহাকাল। আমরা এখন ভিআইপি বাস লাইনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মন্দির করিডর, মানে মন্দির। আর এই যে ভিড় দেখুন, ফুললি এক্সাইটেড। হর হর মহাদেব, জয় মহাকাল। এখন আমাদের ফাইনাল চেক হয়ে গেছে, এখন মন্দিরের ভেতর আমরা ঢুকে পড়েছি। অসম্ভব ভালো একটা অনুভূতি হচ্ছে, অসম্ভব ভালো অনুভূতি। জয় জয় মহাকাল। অসম্ভব ভালো দর্শন হলো, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। আপনাদের মন্দিরটা দেখাই একবার। এই যে এটা হচ্ছে মহাকালেশ্বর মন্দির। আপনারা যদি 1 নম্বর গেট দিয়ে ঢোকেন তবেই এই জায়গাতে আসতে পারবেন এবং এখানে ছবিও তুলতে পারবেন। এখানে মহাকাল মন্দির বাদ দিয়েও অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, চাইলে দেখতে পারেন। যেমন সামনে নবগ্রহ মন্দির আছে, এখানে লক্ষ্মী নৃসিংহ মন্দির, এখানে রয়েছে প্রাচীন গোপাল মন্দির। তো এরকম প্রচুর মন্দির রয়েছে, আপনারা চাইলে দর্শন করতে পারেন। খুব ভালো লাগবে মন্দির প্রাঙ্গণ, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সবচেয়ে বড় ব্যাপার এখানকার মানুষরা ভীষণ কোঅপারেটিভ, যেটা আমার খুব ভালো লাগলো।
একটু ঘুরে দেখা যাক মন্দির চত্বর, দেখি কি কি আছে। মন্দির দর্শন কমপ্লিট, খুব ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরলাম। ইচ্ছে আছে আর একবার দর্শন করার রাত্রের দিকে, দেখা যাক কী হয়। সকাল সকাল কিছু তো খাইনি, তো এখন আমি একটি ধাবায় এসেছি, সাওয়ারিয়া রেস্টুরেন্ট, শ্রী সাওয়ারিয়া রেস্টুরেন্ট। সেখানে আমি লাচ্ছি নিলাম আর পরোটা অর্ডার করেছি, আসছে। দিস ইজ নাইস, এটা ভালো। আমি এখন যেখানে আছি সেখানে একজন এসছেন তার গোপাল ঠাকুর নিয়ে, সাচ আ বিউটিফুল না। आप सब जगह लेके जाते हो? कोशिश पूरी करते हैं कि हम लेके जाएं। बहुत अच्छे। सब जगह लेके जाते हैं। একটা অটো করেছি, রিক্সা বললো, যেটা 750 রুপিস নিচ্ছে। এবার আমি এখানকার সাইট সিনগুলো করবো। সাইট সিন বলতে কালভৈরব মন্দির, মঙ্গলনাথ মন্দির, গড়কালিকা সতীপীঠ, অনেকে শক্তিপীঠও বলে। তো এই সমস্ত সন্দীপনী আশ্রম, এই সমস্ত এখন ঘুরবো। এবং এখন 10টা বাজছে, বললো 3 ঘন্টাতেই নাকি কমপ্লিট হয়ে যাবে। দেখা যাক কী হয়। টোটোতে বসে গেছে, টোটোকে এরা রিক্সা বলে, আমি তো বুঝতেই পারছিলাম না, ভাবছিলাম মানে অটো। যাই হোক, তো এখন আমি যাচ্ছি সাইট সিনে। তো দেখি কোন মন্দির। ভাইয়া कौन सा मंदिर पहले जाना है? গড়কালিকা। আচ্ছা আচ্ছা, তো প্রথমে আমরা গড়কালিকা মন্দির যাবো, তারপরে দেখা যাচ্ছে কোথায় যাবো। এখন আমি পৌঁছে গেছি চিন্তামান গণেশ মন্দির এবং গড়কালিকা মন্দির, পরপর দুটো অবস্থান করছে। এটা চিন্তামান গণেশ মন্দির, এটা গড়কালিকা মন্দির। তো তাহলে যাওয়া যাক। চিন্তামান গণেশ মন্দিরে যাচ্ছি। তো এটা চিন্তামান গণেশ মন্দির, আর এখানে গরুদের খাওয়ানো হচ্ছে। আবার ইচ্ছা করলে আমিও খাওয়াবো, দেখি। কিতনে ভাইয়া? দে তো এক। এই যে আমি এখন গরুকে খাওয়াবো। চিন্তামন গণেশ মন্দির কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাচ্ছি গড়কালিকা। এটি একটি শক্তিপীঠ এবং এখানে যাব। তো এখন আমরা গড়কালিকা মন্দিরে প্রবেশ করছি, পুজোর সামগ্রী নিয়ে নিয়েছি। তাহলে ভেতরে যাওয়া যাক, এসে কথা হবে। তো আমার গড়কালিকা মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার যাওয়া যাক পরের ডেস্টিনেশনে, দেখি কী দেখায় কী আছে। আমি এখন আছি মধ্যপ্রদেশ ভৈরবগড়, দোকানের নাম মধ্যপ্রদেশ ভৈরবগড় টেক্সটাইল। এখানে নারকেলের জুটের শাড়ি পাওয়া যায়। এই শাড়িগুলো সমস্ত নারকেলের জুট দিয়ে তৈরি। আমি আমার মায়ের জন্য, আর এটা হচ্ছে এখানকার মাহেশ্বরী কটন, এখানকার স্পেশাল শাড়ি। আমি আমার মায়ের জন্য এটা নিচ্ছি। আপনারা আসলে অবশ্যই এই দোকানটাতে আসবেন, কালভৈরব মন্দির যাওয়ার পথে পড়ে। ও থোড়া খুলকে দেখাও, এ খুলকে দেখাও। এবার আমি আমার বোনের জন্য নিচ্ছি, যেটাকে ব্যাম্বু সিল্ক বলে। এটাও এখানে বিখ্যাত। বাঁশের ফাইবার দিয়ে এই শাড়িগুলো বানানো হয়, অসাধারণ। তো এখন আমরা যাচ্ছি কালভৈরব মন্দিরে, ভারতের একমাত্র মন্দির যেখানে মদ ভগবানকে দেওয়া হয় এবং সেটি প্লেটে করে দেওয়া হয় এবং সেটা আস্তে আস্তে আবার ভেতরে নাকি চলে যায়, বাবা নাকি পান করে নেন। মানে এটা তন্ত্রোক্ত পুজো আর কি, তন্ত্রমতে মদিরা দেওয়ার যেহেতু নিয়ম রয়েছে। এবং কালভৈরব বা যে কোনো ভৈরব তো তন্ত্রেরই দেবতা হয়, তো সেক্ষেত্রেই তো
পুজো দেওয়াটা তো ম্যান্ডেটরি। তো যাই হোক, এবার সেই হিস্টোরিক বা বিউটিফুল উদ্দেশ্যে আমি যাচ্ছি। বারবার আমরা বলছি, আমি যাচ্ছি, আমি এখন আমি দাঁড়িয়ে আছি। এখন আমি কাল ভৈরব দর্শন করব, তার জন্য জানি না কতক্ষণে হবে। হ্যাঁ, তবে আমার যিনি টোটোওয়ালা রয়েছেন, টোটো ভাইয়া, উনি যথেষ্ট ভালো। আমি যতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি উনিও আমার সাথে দাঁড়িয়েছিলেন। আমি খালি পায়ে আছে বলে আমাকে বলছে যে ওনার জুতোটা দিবেন কিনা। হি ইজ আ ভেরি গুড অ্যান্ড কাইন্ড পারসন। বলা হয় যে যার কেউ থাকে না তার ভগবান থাকে। আমি একা এসেছিলাম, আমার এখনও অবধি মনে হয়নি যে আমি একা আছি, বিকজ এভরি ওয়ান ইটস স্ট্যান্ডিং অন মাই সাইড ইন দিস ট্রিপ। তো আমরা কেউই একা না, অনেকের বন্ধু বান্ধব নিয়ে আসে এখানে, সকলেই ফ্যামিলির সাথে এসছে। আমি একা এসেছি, কিন্তু এখানকার মানুষ আমার ফ্যামিলি হয়ে উঠছে আস্তে আস্তে। কাল ভৈরবের পর আমি পৌঁছে গেছিলাম মঙ্গলনাথ মন্দির উজ্জয়িনীর। বলা হয় কর্কট ক্রান্তি রেখা অতিক্রান্ত করছে এই মন্দিরের উপর দিয়ে। যাদের মঙ্গলের দোষ আছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, তারা এখানে মঙ্গলের দোষ নিবারণের জন্য পুজো এবং হোমযজ্ঞ করে থাকেন। তো এখন যাচ্ছি মঙ্গলনাথ মন্দিরে, আর আমার টোটো যিনি চালাচ্ছেন তিনি আমার ব্যাগ ক্যারি করছেন। অসম্ভব ভালো আমার অনুভূতি হচ্ছে এখানে এসে। मंगल हो, मंगल की कामना करके मंगल का दान चढ़ता है। जैसा यहाँ चढ़ाने के लिए मिलेगा, उज्जैन में कहीं नहीं मिलेगा। और मंगलाई नमा का जप करते हुए जाना पैसे आने के बाद। উজ্জয়িনীর একটি একমাত্র মন্দির যেখানে আপনি নিজের হাতে মহাদেবকে জিনিস দিতে পারবেন এবং স্পর্শ দর্শন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকলেই নিজেদের মঙ্গল দোষ কাটানোর জন্য পুজো পাঠ করছেন, এবং এটি মঙ্গল গ্রহের দোষ কাটানোর জন্য জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এখানে পুজো চলে। মঙ্গলনাথ মন্দির দর্শন হয়ে গেল, এবার আমি যাব সন্দীপনী আশ্রম দর্শন করতে। এরা বলেন শান্তিপনী আশ্রম, বলা হয় এখানে শ্রীকৃষ্ণ তার গুরু শিক্ষা এখান থেকে নিয়েছিলেন। তো মঙ্গলনাথ দর্শন করে আমার খুব ভালো লাগলো। এখানকার একটি পুরোহিত আমার সাথে পরিচয় করলেন এবং তিনি আমার নাম্বার নিলেন। তার ভিডিও বানিয়েছিলাম বলে বললেন যে আমার খুব ভালো লাগলো, তুমি আমার ভিডিও করেছো। তো আমি মানে সত্যি অভিভূত হচ্ছি এখানকার মানুষদের ব্যবহার দেখে। আমার এখনও অব্দিও, আমি আবারও বলছি যে একটুকু মনে হচ্ছে না যে একা এসেছি, এবং আমি খুব প্রিভিলেজড ফিল করছি যে আমি একা এসেছি। কারণ সোলো ট্রিপে আসার এটাই মজা যে আপনি বিভিন্ন মানুষের সাথে পরিচয় করবেন, বিভিন্ন কিছু শিখতে পারবেন, যেটা অন্য কারোর সাথে আসলে হয়তো করা যায় না, বিকজ আমরা একটা জায়গার মধ্যেই থাকি, যে বন্ধু বান্ধব হোয়াটএভার যাই হোক না কেন, তো তাদের নিয়ে ব্যস্ত থাকি। তো নিজেকে এক্সপোজ বা এক্সপ্লোর করাটা খুব একটা হয় বলে আমার মনে হয় না। তো সোলো ট্রিপের একটা মজা, জীবনে সব কিছুই শিক্ষা। তো সোলো ট্রিপও কিন্তু একটি অনেক বড় শিক্ষা, এবং যারা সোলো ট্রিপ করে আমার মনে হয় তারা খুব সাহসী, কারণ এটা করতে গার্ডস লাগে। এবার আমি যাচ্ছি সন্দীপনী আশ্রমে, এবং এখানেই আমার সাইট সিন শেষ হবে আপাতত। তো এটা হচ্ছে রাস্তা। নাও আই এম গোয়িং টু সন্দীপনী আশ্রম। আস্তে আস্তে আমরা প্রবেশ করছি সন্দীপনী আশ্রমে। খুব সুন্দর শান্তিপ্রিয় জায়গা, এত ভিড় তাও ভিড় মনে হচ্ছে না। I am enjoying this trip, man. क्या जिंदगी मेरा। Such a beautiful place, beautiful. It's a huge, beautiful. Look at the art. লাভলি। বলা হয় যে শ্রীকৃষ্ণ তার 64 কলার মধ্যে 14টা কলা তার
শিখতে বাকি ছিল এবং সেই 14টি বিদ্যা তিনি এখানে মহর্ষি সন্দীপনীর কাছ থেকে শিখেছিলেন এবং সেটা এখানে সেই শিক্ষা দেওয়া হয় বলে লোককথা রয়েছে। তাই জন্য এই আশ্রমটার নাম সন্দীপনী আশ্রম। এই জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণ বিদ্যা মন্দির। এখানেই শ্রীকৃষ্ণকে নাকি বিদ্যা দেওয়া হয়েছিল সন্দীপনী আশ্রমে ঋষি সন্দীপনী দ্বারা। এটাও খুব পিসফুল জায়গা। এখানেও আর্টের মাধ্যমে বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণের প্রাপ্ত সেই 14 বিদ্যার গল্প। খুব সুন্দর পরিবেশ, খুব পিসফুল জায়গা, খুবই সুন্দর, বেশ ভালো লাগছে আমার। আবার উজ্জৈন জায়গাটা সত্যি খুব ভালো লাগলো, এখানকার মানুষজন, এখানকার ব্যবহার। আমি ভাবলো তো, আমি বারবার বলবো উজ্জৈন আসতে। দে উইল ফাইন্ড আ ডিফারেন্স এক্সপিরিয়েন্স ফ্রম সো কাইন্ড হার্টেড পিপল। তো এতক্ষণ আমি যার সাথে ঘুরলাম সেই দাদা, যার নাম রামধন দাদা, এত ভালো ব্যবহার, এত ভালো আমাকে সমস্তটা ঘুরিয়েছে ফ্যামিলির মতো, অসাধারণ। যদি কেউ উজ্জৈন আসেন, মহাকালেশ্বর ঘুরেন, অবশ্যই দাদার সাথেই ঘুরবেন। আমি নাম্বার লিঙ্কে দিয়ে দিব ডিসক্রিপশনে, তো এই দাদার মাধ্যমেই ঘুরবেন, দারুণ অভিজ্ঞতা হবে। তারপর দুপুরে হোটেলে ফিরে রেস্ট করে বিকালে আমি পৌঁছে গেছিলাম শিপ্রা নদীর ঘাট, যা রামঘাট নামে বিখ্যাত। এবং এই শিপ্রা নদীর তীরেই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ তথা উজ্জৈন নগরী অবস্থান করে। গুড ইভিনিং। আমি এখন এসে পৌঁছেছি রামঘাটে, যেটা শিপ্রা নদীর ঘাট। এই শিপ্রা নদীর তীরেই উজ্জয়িনী শহর। এখানে কিছুক্ষণ বাদেই সন্ধ্যা আরতি হবে এবং এখানে বোটিং হচ্ছে। খুব প্লিজেন্ট প্লেস, শান্তি লাগছে ভীষণ। দেখি ওয়েট করি আরতি অবধি। আমি এসে পড়েছি রামঘাটে এবং আমি সামনে ওই জায়গাতে এখানে অ্যাকচুয়ালি আরতিটা হবে কিছুক্ষণ বাদেই। খুব সুন্দর ওয়েদার। এই টাইমে জেনারেলি প্রচণ্ড গরম থাকে এই মান্থটাতে, বাট কেন জানি না এই আজকে ওয়েদার অনেকটাই প্লেজেন্ট আছে, তাই আমার ঘুরতেও খুব সুবিধা হচ্ছে। আরতি হচ্ছে। লোকে লোকারণ্য হয়ে আছে। ঘাটের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে এবং হচ্ছে রাস্তা, দুই দিকে সুন্দর মনোরম পরিবেশ। অবশেষে ঠিক 6টা নাগাদ শুরু হলো সেই বিখ্যাত আরতি। এত অভাবনীয় এক অভিজ্ঞতা হয়েছে আরতিটা দেখে, স্পেশালি যে বাজনাগুলো বাজছিল তার আওয়াজ মানে মনোমুগ্ধকর, দুর্ধর্ষ এক অভিজ্ঞতা সম্মুখীন হলাম আমি শিপ্রা নদীর আরতিতে।
অসাধারণ একটা অনুভূতি নিয়ে ফেরা। যদিও এখনও চলছে আরতি, কিন্তু এখন আমি যাচ্ছি হরসিদ্ধি মাতা মন্দির, সেখানকার আরতি দেখব। দেখি আদৌ দেখতে পাই কিনা। নাও হেডেড টু হরসিদ্ধি মাতা। এই ধরনের অভিজ্ঞতা জীবনে কোথাও হয়নি, অসাধারণ এক অভিজ্ঞতা। দারুণ দারুণ। তো পরদিন সকাল সকাল আমি পৌঁছে গেছিলাম বাবার মন্দিরের সামনে দ্বিতীয়বার দর্শনের জন্য। তখনও ভস্য আরতি চলছিল আর কি। যদিও আমার ভস্য আরতি দেখার ইচ্ছে ছিল না, তবে যে কোনো একটা আরতিই দেখার ইচ্ছে ছিল। আমি শয়ন আরতির টিকিট পাইনি, তাই অগত্যা শেষবারের মতো লাইনে দাঁড়িয়েছিলাম বাবার শেষ দর্শন করব ওমকারেশ্বর যাওয়ার আগে আর কি। আমি না ভস্য আরতির টিকিট কেটেছিলাম, না আমি শয়ন আরতির জন্য কিছু করেছিলাম। তো ইচ্ছে ছিল যে যদি আরতিটা হয়ে যায় তো খুব ভালো হয়। তো সকাল 7টার সময় যে আরতিটা হয় সেই টাইমে আমি অদ্ভুতভাবে মন্দিরের সামনে উপস্থিত হই ভেতরে, এবং আমাকে ওখানকার সিকিউরিটি বলে যে দাঁড়িয়ে যান, এখনই আরতি হবে। এবং আমি আরতি দেখে ফেললাম। মানে মহাকাল চাইলে সব হয়, এবং সবই হয়েছে। সত্যি আমি মানে একটা অদ্ভুত অভিজ্ঞতা, অদ্ভুত অদ্ভুত। যাই হোক, এখানে লাড্ডু কাউন্টার রয়েছে। আপনারা যারা এখানে পুজো দেবেন, দিয়ে দর্শন করে এখান থেকে লাড্ডু প্রসাদ কিনে নেবেন, কারণ ভেতরে বাইরে থেকে কেনা প্রসাদ ভেতরে দেওয়া হয় না। এখান থেকেই প্রসাদ কিনে আপনারা বাড়ি চলে যেতে পারবেন। তো এবারের মতো, শেষবারের মতো জ্যোতির্লিঙ্গ দর্শন, মন্দির দর্শন করে নিন। এবার আমাকে যেতে হবে ওমকারেশ্বরের উদ্দেশ্যে। বাই। তো আমি এখন হোটেল রুমে পৌঁছে গিয়েছি। এবার হোটেল ছাড়ার পালা, ওমকারেশ্বরের উদ্দেশ্যে যাওয়া। খুবই ভালো একটা অভিজ্ঞতা হলো। অ্যাকচুয়ালি বলা হয় যখন আপনি কিছু চেস করবেন না, কিছু প্ল্যান করবেন না, সেই প্ল্যানগুলোই খুব সাকসেসফুল হয়। আমি ভাবিনি আমি আরতি দেখতে পারবো। হ্যাঁ, ভস্য আরতি আমার দেখার ইচ্ছে সত্যিই ছিল না, কিন্তু কালকে রাত্রে শয়ন আরতি দেখার জন্য আমি টিকিট কেটেছিলাম, মানে কাটতে গেছিলাম, বাট আমি পাইনি। স্লট বুক হয়ে যায় সব। কিন্তু আজকে উইদাউট টিকিট, উইদাউট কিছুতেই আমি সকালের আরতি দেখে ফেললাম। তো কি আর বলবো বলুন, যে এই গোটা ট্রিপটা একটা আনপ্ল্যান ট্রিপ ছিল আমার কাছে। হঠাৎ করে চলে আসা এবং একা চলে আসা, এবং বলা হয় যে মহাকাল চাইলে সবই হয়। এটার আমি মানে চাক্ষুষ প্রমাণ পেলাম। এত রিল দেখেছি, এত কিছু দেখেছি মহাকাল মন্দির সম্পর্কে, মহাকালেশ্বরকে নিয়ে। আচ্ছা, এখন সামনে যখন সেই স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গটাকে দেখছিলাম, তখন মনের মধ্যে অনেক কিছু মনে হচ্ছিল। যে একটাই কথা মনে হচ্ছে যে লাইফ ইজ বিউটিফুল, অ্যান্ড হোয়েন ইউ আর ইন্ডিপেন্ডেন্ট দ্য লাইফ ইজ মোর বিউটিফুল। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওমকারেশ্বরে। হর হর মহাদেব।